নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। বৃহস্পতিবার খড়গপুর 2 নম্বর ব্লকের মাতপুরে প্রচারে এসে হিরণকে কড়া ভাষায় আক্রমণ শানালেন ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী। হিরণকে উদ্দেশ্য করে তিনি বলেন, এভাবে আর যাই হোক ঘাটাল লোকসভায় জেতা যাবে না। হয়তো কিছু ভোট পেতে পারে, কিন্তু ঘাটাল লোকসভা কেন্দ্রে জিততে গেলে মানুষের ভালোবাসা আদায় করতে হবে। আপনি সন্ত্রাসের রাজনীতি, মৃত্যুর রাজনীতি, চুরি, ইডি, সিবিআই এইসব নিয়ে রাজনীতি করতে গেলে বিশ্বাস করুন আপনি গোহারান হারবেন। সম্প্রতি খড়গপুর 2 নম্বর ব্লকের পপয়ারেতে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়, যা নিয়ে দেবকে নিশানা করেন হিরণ। এই মৃত্যু রক্ত দেবের হাতে লেগে রয়েছে বলে মন্তব্য করেন হিরণ। দেব বলেন, যিনি মারা গেছেন তার প্রতি আমার সমবেদনা রয়েছে। আমার দলের তরফ থেকে তার পরিবারকে সব রকম সাহায্য করা হবে, কিন্তু রাজনীতি এমন একটা জায়গায় চলে গেছে, ভোটে জেতার জন্য যা ইচ্ছা তা নিয়ে মিথ্যা কথা বলা যেতে পারে। আমরা জেতার জন্য আর কত নিচে নামবো। এরপরেই দেব বলেন, আপনারা কি আমার মুখ থেকে কখনো কোনো হিংসার কথা শুনেছেন? আমার সৌজন্যতা আমার দুর্বলতা নয়, এটা আমার গর্ব। আমি এটা বিশ্বাস করি। আজকে আমি চাইলেই পাল্টা হিরণকে নিয়ে বলতে পারি, কিন্তু আমি ব্যক্তিগত আক্রমণ করব না। আমার মনে হয় এই দোষটা শুধু প্রার্থীর না, যারা ভোট দিচ্ছেন তাদেরও। ভোট দেবেন না, দেখবেন তারপর সবকিছু ভেবেচিন্তে ভোট দেবেন। এদিন দেবকে জিজ্ঞেস করা হয়, কুকথা তো শুধুমাত্র বিজেপি নেতারা না, তৃণমূল নেতারাও বলছেন। তার উত্তরে দেব বলেন, আমি শুধু বিজেপির কথা বলছি না, আমি সবার কথা বললাম। আমি সবার বিরুদ্ধে বলছি। দেশটাকে তো বাঁচাতে হবে। ব্যক্তিগত আক্রমণ করছে এবং জায়গায় জায়গায় আপনাকে দুর্নীতিবাদ বলছে, বালিচোর, অন্যতম বালিচোর এবার আমাকে একটা কথা বলো, তিনি তো আমি 3 বছর খড়গপুরে ছিলেন না, আছেন এখনো, কাউন্সিলর আছেন এবং এমএলও আছেন। আমার বক্তব্য উনি জাস্ট দুটো কাজ বলুন না, উনি কি করেছেন খড়গপুরে সেটা নিয়ে মানুষের কাছে যান। সে নিজে রাস্তা করতে পারে না, কথা দিয়েছে কি রাস্তা চোর, তাহলে আমি বলতে পারি এমএলএ টাকা চুরি করেছে, এমএলএ ফান্ড চুরি করেছে। আমার বক্তব্য হচ্ছে ওনার নামে তো ওনাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, ওইখানে ওনার নামে পোস্টার পড়েছে। অন্তত আমি 10 টাকা, আমি ঘাটাল মাস্টার কাজ শুরু হয়ে গেছে, তো ইলেকশন কমিশনে জমা তো পড়েছে। আমি অন্তত এইটুকু তো বলতে আমি কাজ করেছি করিনি। তিনি তো আগে আমি কি বলি মানে বুঝতে পারছি না। চোরে গলায় কি একটা লাইন না, চোরে গলায় বেশি জোর, চোরের মায়ের বড় গলা। ব্যাপারটা হচ্ছে যিনি একসময় টিএমসিতে ছিলেন, তারপরে বিজেপিতে টিকিট পেন, বিজেপিতে গেলেন। এবার আমার কথা হচ্ছে বিজেপি কর্মীদের এবং বিজেপি ভোটারদেরকে, যারা লয়াল ভোটার, যারা 10 বছর ধরে লড়াই করে নিজেদের দলটাকে ধরে রেখেছে। আমার একটাই কথা, আপনারা কি চোখ বিশ্বাস করে হিরণকে বিশ্বাস করেন যে বিজেপির এমএলএ কাউন্সিলর সত্ত্বেও অভিষেক অফিসে বসে তার দলকে, তার ভোটারদেরকে, তার কর্মীদের বিশ্বাসটাকে বিক্রি করতে চলে গেছিল? আপনারা কি বিশ্বাস করেন? আমি ইডি সিবিআই কে এখানে এখনো মাথা উঁচু করে বসে আছি, হ্যাঁ, দলের পতাকা নিয়ে। বিশ্বাসটা কাকে করুন? ব্যাপারটা হচ্ছে আমি আবার আমার সৌজন্যতা আমার দুর্বলতা নয়, কিন্তু বলতে চাইলে আমি অনেক কিছু বলতে পারি। কিন্তু যারা যেই বিজেপি, আমার টিএমসি কর্মীদেরকে জিজ্ঞেস করিনি, তারা জানেন দেব কোথাও যাচ্ছে, কিন্তু ওকে জিজ্ঞেস করো, ওদের কর্মীদেরকে জিজ্ঞেস করো। এবারে আমি আমারটা ভাববো, বাকিটা ভাববো না, সেইটা না করে এখন আমার কথা হচ্ছে কি মানুষের জন্য আপনি কি করবেন সেটা না ভেবে আপনি শুধু চলে যাচ্ছেন কিভাবে দেবকে। আমি বুঝতে পারছি এত মানুষ দেখে উনি ভয় পাচ্ছে, যেখানে যেখানে আমাদের রোড শো হচ্ছে, যেখানে যেখানে আমাদের প্রচার হচ্ছে, সেখানে যেখানে ও কিছুতেই মানে হয় না কি, এত লোকদের ভয় হলে, ইনসিকিউরিটি ফিল হলে কিভাবে কি করবো বুঝে উঠতে পারছে না, তো চিৎকার করে যাচ্ছে। এবং আপনাদেরও দোষ আছে, সাংবাদিকদেরও সত্যি দোষ আছে। যতক্ষণ না উনি উল্টো পাল্টা বলবেন তখন আপনি ওনাকে হেডলাইন দেবেন না। উনি বুঝে গেছেন হেডলাইন আসতে গেলে আমাকে উল্টো পাল্টা বলতে হবে। কাজের কাজ না বলে উল্টো পাল্টা বললে আপনারা হেডলাইন দেবেন, হেডলাইন দিলে উনি প্রমোশন পাচ্ছেন মানে মানুষের কাছে পৌঁছতে পারছেন। দোষটা তো আপনাদের। আপনারা যারা এই রিপাবলিক, শোন,
টিভি নাইন কই, আপনারা যারা শুনছেন আছেন তো, আপনারা যখন ও বলছিল দুটো হাতে রক্ত, আপনারা কি তদন্ত করেছেন? আপনারা তো একটা ফেস হয় কে সেটাকে তদন্ত করা, আপনার তো ওর বক্তব্যটা রেখেছেন, আপনাদের বক্তব্য কিছু নেই, আপনাদের কোনো ফেস হতে পারে না, আপনাদের কি মনে হয় সেটা আপনি বলতে পারবেন না? আপনারা সেটাকে সারাদিন চালিয়েছেন, সেটা বুঝতে পেরেছেন। আমি তো মাঠে নেই, মানুষ তো নেই, আমি টিভিতে তদন্ত আছি, তাতে উনি খুশি, এর বুঝে গেছেন কালকে সকাল থেকে ভিডিও অফিসে গিয়ে বসতে হবে, পাত। আরে উনি ওনাকে বোঝান এইভাবে অন্তত ঘাটাল লোকসভা কেন্দ্র জেতা যাবেন, হয়তো পৃথিবী সব জেতা যেতে পারে, ঘাটাল লোকসভা কেন্দ্র যদি জিততে গেলে, আমি এখন দায়িত্ব নিয়ে বলছি হিরণবাবু আপনি শুনুন, ঘাটাল লোকসভা কেন্দ্র যদি জিততে হলে আপনাকে ভালোবাসা নিয়ে ঢুকতে হবে। আপনি ওই সন্ত্রাসের রাজনীতি, মৃত্যুর রাজনীতি, চুরি, ইডি, সিবিআই এই রাজনীতি নিয়ে ঢুকতে গেলে আপনি বিশ্বাস করুন গোয়াহান হারবেন। কারণ ঘাটালের মানুষ শান্তিপ্রিয় মানুষ, তারা শান্তি চায়, তারা অশান্তি চায় না। প্রথমে খড়গপুর থেকে যিনি মারা গেছেন তার পরিবারের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি, এবং আমার পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে যদি কোনো সাহায্য লাগে আমরা সাহায্য করার জন্য রেডি। এবারে বক্তব্য হচ্ছে গত 10 বছর যারা এখানে 10 বছর ধরে 8 বছর ধরে রাজনৈতিক সাংবাদিকতা করছে, আপনারা কি কোনোদিন আমার মুখে কোনো হিংসা কথা শুনেছেন? কখনো বলেছি এটা করবেন ওইটা করবেন? আমি তো আমার জন্য ভোট চাই না। আমি যখন বলি আমার আপনার যদি মনে হয় তবেই আমাকে ভোটটা দেবেন, এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার। এটা আজকের লাইনে আমি 14 থেকে একটাই লাইন আপনি বলে যাচ্ছি। এইবারে কথা হচ্ছে একটা অ্যাক্সিডেন্টাল ডেথকে নিয়ে, পলিটিক্যাল ডেথ নিয়ে করা হচ্ছে, দেবের হাত রক্ত দিয়ে মাথা ওই, মানে আমার বক্তব্য হচ্ছে কি রাজনীতি এমন একটা জায়গায় চলে গেছে মানে যে কোনোভাবে জিততে হবে, এবং তার জন্য যা ইচ্ছে তাই মিথ্যে কথা বলতে হবে। আমি এখনো বুঝে উঠতে পারলাম না কি হলোটা কি ব্যাপার। একটা মানুষ দুপুরবেলা বাজার করতে গিয়ে তার সন্ধ্যাবেলা তার বডি পাওয়া যায়, সত্যি খুব দুঃখজনক ব্যাপার। কিন্তু সেইটাকে নিয়ে তার বাড়ির লোককে নিয়ে গিয়ে এফআইআর করা, সেটাকে বলা কিনা বডিতে এরকম এরকম দাগ আছে, তারপরে পোস্টমর্টমের রিপোর্ট আসে কিনা এটা ড্রাউনিং একটা হচ্ছে, এগুলো তো মানুষের কাছে পুরো পরিষ্কার কিভাবে মারা গেলেন ভদ্রলোক। এবার তো আমার বক্তব্য হচ্ছে কি 2.5 মাস, এখন 2 মাস এখন ইলেকশন বাকি আছে মোটামুটি, তার মানে কি এটাকে আমরা ধরে নিতে পারি যে এই 2 মাসের মধ্যে যে কোনো অ্যাক্সিডেন্টাল ডেথ যদি ঘাটাল লোকসভা কেন্দ্র হয় সেটা কি সব দেব করবে? এটা কি পলিটিক্যাল মার্ডার হিসেবে ট্রিট করা হবে? আমার মনে হয় কি ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের জানা উচিত যে আমি 10 বছর যেইভাবে শান্তিপ্রিয়ভাবে ঘাটালটাকে আগলে রেখেছিলাম, গত 3-4 দিনে যেইভাবে প্রার্থীরা যেভাবে দুরুপয়োগ করছে শান্তিটা, মানে সত্যি কথা, মানে আমি যদি সত্যি কথা এক লাইনে যদি বলি তাহলে আমার সৌজন্যতা আমার দুর্বলতা নয়, কিন্তু এটা আমার গর্ব, আমি এটা বিশ্বাস করি। আজকে যদি চাইলেন পাল্টা হিরণকে বলতেও পারে, কিন্তু যেইভাবে 3 দিন আগে যেইভাবে সমস্ত মিডিয়া যেভাবে হেডলাইনে চালিয়েছে দেবের হাত রক্ত দিয়ে রক্তাক্ত, দেব এরকম খুন করেছে, দেবের নির্দেশে খুন হয়েছে, আজকে ব্যক্তিগত আক্রমণ যে ক্রমেই বাড়ছে, বাড়ছে মানে তোমরা দেখতে পাচ্ছ না একটা এত লেভেলে। ঠিক আছে আমি বুঝতে পারছি কাটমানি, সিবিআই, ইডি হচ্ছে, আমার দলের লোকেরা এটাও একটা ফোনের কল পেয়েছে সেটা নিয়ে হচ্ছে, আমি সবটাই মানলাম, কিন্তু এমন একটা জায়গায় নিয়ে যাওয়া রাজনীতিটাকে, অন্তত ঘাটাল লোকসভা কেন্দ্রে যেখানে একটা মৃত্যু নিয়ে রাজনীতি হচ্ছে, মানে আমরা কতটা নিচে নামতে পারি জেতার জন্য। আমার বক্তব্য হচ্ছে আমি গত 10 বছর ধরে, আমি দায়িত্ব নিয়ে বলছি, গত 10 বছর ধরে আমি ঘাটাল লোকসভা কেন্দ্রকে শান্তিভাবে, মানে শান্তির মেসেজ দিয়েছি এবং শান্তিভাবে রেখেছি। আজকে আমার মনে হয় কি ঘাটাল লোকসভা কেন্দ্র প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে যে 4 দিনে যদি এরকমভাবে নোংরামো শুরু করে তাহলে নেক্সট 5 বছর যদি ভগবান না করে জিতে যায়, তাহলে 5 বছরটা কীভাবে করে রাখবে। মানুষ সচেতন হোক, কাকে ভোট দেবে তার আগে একবার ভেবে নি কেমন ধরনের প্রার্থীকে তারা ভোটটা দেবে। কাটমানি খেয়ে পর্যাপ্ত চওড়া রাস্তা তৈরি না করার অভিযোগ বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর 2টো নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের শাহাপুরে। এলাকাবাসীর অভিযোগ, শাহাপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তাটি প্রায় 12 ফুট চওড়া। বিদ্যালয়ের রাস্তাটি নির্মাণ ছিল। স্থানীয় গ্রাম পঞ্চায়েত বিজেপি দখলে আসার পর সেই রাস্তাটি ঢালাইয়ের কাজ শুরু হয়, কিন্তু রাস্তায় কাজের গুণগত মান খারাপ এবং রাস্তা সরু করে বানানোর অভিযোগ উঠল স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ, স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য দেবু দাস রাস্তার চওড়া কমিয়ে দিয়ে সেই টাকা পকেটে পুরেছে। তাই প্রতিবাদে গ্রামবাসীরা রাস্তার মাঝখানে কাঠের গুঁড়ি ফেলে পথ অবরোধ করে প্রতিবাদ জানায়। তবে এ বিষয়ে স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য বলেন, এটা সম্পূর্ণ ভুল কথা। ঢালাই রাস্তার বাজেট 3 লক্ষ টাকা। এই টাকায় 6 ফুটের বেশি চওড়া রাস্তা তৈরি করা সম্ভব নয়। তৃণমূলের কিছু লোক ইচ্ছাকৃত গন্ডগোল করার চেষ্টা করছে। বিগত 15 বছর তৃণমূল এই গ্রাম পঞ্চায়েতে ছিল, তারা কিছুই করেনি। এই রাস্তাটা আগে পুকুরের মধ্যে অর্ধেক চলে গিয়েছিল, বরং বিজেপি আসার পরে আমি উদ্যোগ নিয়ে রাস্তা তৈরি করে দিয়েছি। আপনার নাম? স্বপন দলাই। আচ্ছা স্যার, আপনার স্কুলের কাছেই রাস্তা এত বড় খারাপ অবস্থায় পড়ে রয়েছে, কি বলবেন? সারানোর জন্য তো এই তো কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, তারপরে এই রাস্তা চড়ালে সমস্যার সৃষ্টি হয়েছে। এর আগেও এসেছিলেন পঞ্চায়েত থেকে প্রধান উপপ্রধান এসে মিটিংও হয়েছিল। সবাই চাইছে, আমরাও চাইছে সলিউশন হোক। এবং পঞ্চায়েতের প্রতিনিধি আছে আমাদের স্কুলের প্যারা টিচার, তিনি পঞ্চায়েত মেম্বার, তিনিও উদ্যোগ নিয়ে করছেন। এখানে মিটিংও হয়েছিল একটা এর সমস্যার সমাধানের জন্য, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপার। আমি এক কথাই বলবো, আমাদের ছাত্রছাত্রীদের অসুবিধা হবে, যত দ্রুত এই সমস্যার সমাধান করা যায়। স্কুলের তরফ থেকে কি কোনো সময় কিছু জানিয়েছেন পঞ্চায়েতে যে রাস্তা ঠিক করার ব্যাপার নিয়ে? এখন জানানোর কি প্রসিডিওর আছে? এখন তো রাস্তার কাজ হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, হঠাৎ এই সমস্যা হয়েছে, চড়ালে রাস্তা এইলে সমস্যা হয়েছে। আর তো এর আগে ছিল যেরকম এই যে এগুলা যে ছিল আপনার, যে রাস্তার যে বোলগুলা যে চড়া ছিল সেরকম ছিল। এই তো রিসেন্ট 1 মাস 1.5 মাস হলো উঠানো হয়েছে। যে অভিযোগটা আসছে এখন সেই চওড়া রাস্তা কমিয়ে তার অর্ধেক করে দেওয়া হচ্ছে, এটা কি বলবেন? সেটা যার নকশা মোতাবেক যেটা করার কথা করবে, যে নিয়ম মাফিক যেটা হওয়ার কথা হবে। আমি তো আর ইঞ্জিনিয়ার নয় বা প্ল্যান নয়, নকশা মোতাবেক তো আমি তো কিছু বলতে পারবো না। যেটা হওয়া উচিত, ন্যায্য হওয়া উচিত, সেটাই হোক। দাদা, আপনার নাম? আমার নাম জয়কৃষ্ণ দাস, বাড়ি শাহপুর। আচ্ছা, আজকে এই রাস্তার জন্য আন্দোলন করছেন, কি কারণ? কারণটা হচ্ছে আমাদের এখানটা 15 ফুট রাস্তা ছিল, ওইখানটায় লোকাল মেম্বার দেবু দাস ওইটা 6 ফুট করে, আর বাকি 9 ফুট লোকালিটিকে বিক্রি করে দিচ্ছে। আমরা এই জন্য বলছি, আমরা রাস্তার পক্ষে সবাই, আমরা চাইছি যে রাস্তাটা আছে সেই রাস্তাটা থাকুক, কিন্তু উনি দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন। আমাদের বর্তমান যে অঞ্চল বিজেপি শাসিত, ওনারা এই রাস্তাটাকে সংকীর্ণ করে পয়সাটা দুর্নীতির পথে নিয়ে যাচ্ছে। এবং ওদের মধ্যে অমিতবাবু, তারা সেও চাইছে যে একটু রাস্তাটা যেভাবে থাক, যেহেতু স্কুলটা আছে, সবার বাচ্চা আসে, উনি চাইছেন, কিন্তু দেববাবু চাইছেন না। এবং তাদের সমর্থিত আরও কয়েকজন, তারা চাইছে রাস্তাটা সংকীর্ণ করে ওই পয়সাটাকে তারা মুনাফা লুটতে। এটা হচ্ছে বড় কথা। আমরা চাই রাস্তাটা হোক, যেটা আছে সেটাও সেইভাবে হোক। আমরা বড় চাইছি না। এখানটা 8টা প্লেট ছিল, ওটা কেটে 16টা করা হয়েছে। তাহলে দেখুন, একটা ঢালাই রাস্তা যদি কেটে দেওয়া হয়, তাহলে বড় কেন করা হয়েছিল? মূলত আমাদের এটা হচ্ছে। আর রাস্তাটা গভর্নমেন্টের রাস্তা, আমাদের জন্মের আগে থেকে রাস্তাটা ছিল, সেই রাস্তাটাকে আদত মাটি কেটে দেওয়া হচ্ছে। আপনার দেখুন যে আদত রাস্তাটাকে কেটে দিয়ে সেখানে সংকীর্ণ করা আছে। এইটা হচ্ছে আমরা চাই রাস্তাটা বড় হোক, খুব সুন্দর হোক। পাশে স্কুল আছে, আমার ছেলে স্কুলে আসতে পারে না। এই বৃষ্টির 2 দিন হলো ছেলেরা স্কুলে আসতে পারছে না। তাহলে এই স্কুলের যদি রাস্তা ঠিক না থাকে, এখানে ইলেকশন হয়, ইলেকশনের সময় একটা ভোট দিতে আসতে গেলে খুব অসুবিধা হয়। আমরা চাই সুন্দরভাবে হোক, এই দুর্নীতি ছেড়ে রাস্তাটা সবার সাথে ভালোভাবে। এটা প্রায় 1.5 মাস হয়ে গেল, 1.5 মাস হয়ে গেল। ওনারা এসেছিলেন, আমাদের সঙ্গে আলোচনা করেছিলেন যে এইভাবে করে দেবেন, কিন্তু ওনারা আমাদের করা সত্ত্বেও এখানে গিয়ে আমাদের সাথে দুর্ব্যবহার করেছে। অঞ্চলে আমরা গিয়েছিলাম, আমাদের সঙ্গে পশু বলে আমাদেরকে গালাগালি করেছে। হ্যাঁ, জানিয়েছি, আমরা বিডিও অফিসে জানিয়েছি, অঞ্চলে জানিয়েছি, তার সাথেও কোনো সুরাহা হয়নি। আমরা চাই ইমিডিয়েটলি এই রাস্তাটা ঠিক হোক, ছেলেরা স্কুলে আসুক। আজ পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচায় নিহত বিজেপি কর্মীর বিজয় কৃষ্ণ ভূঁইয়ার বাড়িতে গেলেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গত পঞ্চায়েত ভোটের সময় তৃণমূল দুষ্কৃতীর হাতে খুন হয় বিজয় কৃষ্ণ, এমনটাই অভিযোগ ছিল। আজ তার পরিবারের সঙ্গে দেখা করেন এবং বিজয় কৃষ্ণ ভূঁইয়ার মূর্তিতে মাল্যদান করেন। নিহত বিজয় কৃষ্ণ ভূঁইয়ার স্ত্রী লক্ষ্মী ভূঁইয়ার অভিযোগ করেন যে পুলিশের আশ্রয়ে দুষ্কৃতীরা এলাকায় এখনো ঘুরে বেড়াচ্ছে। সে বিষয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দৃষ্টি আকর্ষণ করেন। অনুভূতিটা বলুন, তারপর অনুভূতিটা অত্যন্ত দুঃখের যে রাজনৈতিক হানাহানি এই যে তৃণমূল করেছে এখানে, সেটাই তো তারা মুছে গেছে এই এলাকা থেকে, যে অবস্থা দেখছি। আর তারা এরপরে আরও মুছে যাবে। এটা তাদের দুর্বৃত্তরা তো করেছে, দুর্বৃত্তরা কিছু টাকা পয়সা পেলেই সব কাজ করে।
কিন্তু তাদের যে নেতৃত্ব এই কাজগুলো করিয়েছেন, আমার ধারণা তারা একটু ভেবে দেখবেন যে এই মানুষকে খুন করে কিন্তু রাজনীতিটা বেশি দিন চলে না। যেমন তারা খতম হয়ে গেছেন এখান থেকে, রাজনীতি তাদের শেষ, মানুষ এখন ঢুকতেও দেন না বলে শুনতে পাচ্ছি। তো তারা সারা পশ্চিমবঙ্গ থেকেই এইভাবে মুছে যাবে আস্তে আস্তে। প্রাক্তন বিধায়ক তৃণমূলের সংগ্রাম দলে তিনি পদত্যাগ করেছেন, কে? বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন বিধায়ক। কী নাম? সংগ্রাম দল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, উনি কোত্থেকে পদত্যাগ করেছেন? দল থেকে পদত্যাগ করেছেন। ওরা বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন, এই তো? হ্যাঁ, তো করাই উচিত। যদি দেখা যায় যে তিনি ওই দলের দুর্নীতি, দস্যুতা এসবগুলো মেনে নিতে পারছেন না, কিন্তু বিজয় দা খুনের ঘটনায় কিন্তু ওনার নাম আছে, থাকতে পারে। উনি থাকলে বিচার হবে, বিচার হবে। উনি জয়েন করলেই যে ওনার যে অপরাধ যদি কিছু থেকে থাকে সেটা যে মুছে যাবে তা তো নয়। বিজয়বাবুর স্ত্রীর একটা অভিযোগ করছে যে দোষীরা এখনো ঘুরে বেড়াচ্ছে, পুলিশের আশ্রয়ে ঘুরে বেড়াচ্ছে। কি বলবেন? হ্যাঁ, আমি বলবো আপনি আপনার বিশ্ব মজুমদারকে বলুন না, সে তো তৃণমূলের দিদির খুব কাছের লোক, তাদেরকে যাতে অ্যারেস্ট করে। আমাদের জন্য বলে দিন, সকলের জন্য বলুন, আমাদের জন্য বলে দিন। আপনাদের জন্য একই কথা, যে আপনারা মুখ্যমন্ত্রীকে বলুন না যে দুর্বৃত্তরা, খুনিরা তারা নাকি পুলিশের গাড়িতে ঘুরে বেড়াচ্ছে, শুনলাম পুলিশ তাদেরকে প্রোটেকশন দিয়ে রেখেছে, তাদেরকে দিন। এটা অভিযোগ নয়, এটা ছবি সমেত আছে আমাদের কাছে। স্যার, তৃণমূল আজকে পিসিতে দাবি করেছে আপনি নাকি মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা। না, ওটা ভুল করেছে। অভিযোগ নয়, এটা ছবি সমেত আছে আমাদের কাছে। স্যার, তৃণমূল আজকে পিসিতে দাবি করেছে আপনি নাকি মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা। না, ওটা ভুল করেছে ওদের। আমি যেটা বলেছি সেটা হচ্ছে একটা আলংকারিক অর্থে বলেছি, এটা তো কোনো ব্যক্তি মানুষের মৃত্যুর জন্য আমি বলিনি, আমি তার দলের মৃত্যুর কথা বলেছি। দলের মৃত্যু ঘণ্টা বেজে গেছে। হ্যাঁ, কথাটা বলায় একটা ফাঁক ছিল, কিন্তু সেটা আমি আশা করেছিলাম যে যার দলের প্রধান পদ্য লেখেন এপাং ওপাং ঝপাং, তিনি আশা করি বুঝবেন, বা তার দলের হাফ মূর্খ যারা, হাফ পণ্ডিত হাফ মূর্খ, তারা কিছুটা বুঝবেন যে এটা একটা আলংকারিক প্রয়োগ, এটা কোনো ব্যক্তি মানুষের মৃত্যুর জন্যে বলা আদৌ নয়। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।